কি খবর ভাই? ডাক্তাররা কি বলে? কবে ফিরবে রনক ভাইয়ের জ্ঞান? আর কতদিন ঘুমিয়ে থাকবেন উনি? খালার মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে চারুর করুণ মুখের দিকে তাকায় লিখন। আজকাল এই প্রশ্নটা এড়িয়ে চলার চেষ্টা করে সে। অন্যের মুখের উপর মিথ্যা বলতে হয়, এছাড়া আপাতত অন্য কোনো উপায়ও নেই। লিখন জবাব দেয় না দেখে চারু আবারও জিজ্ঞেস করে, আপাকে কি আমরা খুঁজে পাবো না? আপা কি আর ফিরে আসবে না? আপা। এরপর প্রশ্ন করতে মুখ কাঁপে চারুর। বোনটা বেঁচে আছে কিনা জানতে ইচ্ছে হয়, কিন্তু এমন প্রশ্ন শুনে আনতে পারে না ও। লিখনের কাছে এই মুহূর্তে কাউকে দেওয়ার মতো কোনো ভরসা নেই, এমনকি ভরসার কোনো বাণীও নেই। তাই এই বিষয়ে কোনো রাগ করে না সে। হাত বাড়িয়ে চারুর হাতটা আলতো করে আশ্বস্ত করার চেষ্টা করে, যদিও লিখন নিজেও জানে না সে কাউকে আশ্বস্ত করতে পারছে কিনা। চিন্তা করিস না, সময় মতো সব ঠিক হয়ে যাবে। চারুর জানতে ইচ্ছে করে সেই সময়টা কবে আসবে। ওর তো আর ধৈর্যে কুলায় না। চারুর বরাবরই চঞ্চল, তবে অধৈর্য নয়। কিন্তু আজকাল আর নিজের ধৈর্য ধরে রাখা অনেকখানি কষ্টদায়ক হয়ে যাচ্ছে ওর পক্ষে। বেশিক্ষণ খালা বা চারুর কারোর সঙ্গে বসে না লিখন। ওদের করা প্রশ্নের কাছে লিখনের নিজেকে বড্ড অসহায় লাগে। আবার কিছু কিছু ক্ষেত্রে নিজেকে প্রতারক মনে হয়। জেনেও বলতে না পড়াই ওকে মনে মনে। বারবার মনে হচ্ছে নিজের আপন মানুষগুলোকেই ঠকাচ্ছে সে। কিন্তু এই মুহূর্তে করার মতো কিছু নেই তার হাতে। সবার ভালো ভেবে হলেও চুপ করে থাকতে হচ্ছে। রৌনক না বললেও লিখন বোঝে কোনো না কোনো ভাবে তার এই অ্যাক্সিডেন্টের সাথে চিত্রলেখার গায়েব হওয়াটা অবশ্যই জড়িত। কোনো না কোনো একটা সংযোগ তো আছেই দুটো ঘটনায়, কি তা লিখনের অজানা। চারু আর কোনো প্রশ্ন করার আগে উঠে পড়ার চেষ্টা করে লিখন, কিন্তু উঠে যাওয়ার আগেই চারু সত্যি সত্যি আর একটা প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে। আমাকে একবার হাসপাতালে নিয়ে যাবা ভাই? নিবা? হাসপাতালে গিয়ে কি করবি তুই? একবার দেখে আসতাম। মানুষটার জ্ঞান নেই, ঘুমিয়ে আছে, গিয়ে কি দেখবি? জানি না, প্লিজ নিয়ে যাবা একবার। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে লিখন, সামান্য ভেবে বলে, দেখি। ওনাকে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে, বেশি মানুষ অ্যালাউ করে না ভেতরে। আমিও প্রতিদিন ভেতরে চাই না, কখনো কখনো দরজার বাহির থেকে ফিরে আসি। আমিও না হয় দরজার বাইরে থেকে একবার দেখে আসবো, প্লিজ নিয়ে যাও। আরো সামান্য ভেবে লিখন বলে, আচ্ছা নিয়ে যাবো, জলদি নিয়ে যাবো। চারুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় লিখন। লাবিবের সঙ্গে কথা বলা দরকার তার। চারুকে নেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছি না, কেমন যেন লাগে তার। লিখন কিছু জিজ্ঞেস না করলেও চয়ন বলে, কি লুকাইতেছো তুমি ভাই? মানে এটা তো তুমি ভালো জানো। আমি কেবল এতটুকু বলতে পারি তুমি কিছু একটা লুকাইতেছো। আপার খবর পাইছো তাই না? কই আছে সে? লিখন তৎক্ষণাৎ জবাব দিতে পারে না চয়নকে। আচমকা কেউ লিখনের দিকে এমন প্রশ্ন ছুড়ে দিলে কখনোই সে ঠিকঠাক উত্তর করতে পারে না, সহজে আড়াল করতে পারে না সে কিছু, ধরা পড়ে যায়। তাই সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে কয়েক মুহূর্ত সময় নেয় সে। সেই সুযোগে চয়ন আরো বলে, আমি তোমাকে জোর করব না কিছু বলতে। আমার মনে হলো তুমি ভালো নাই। আপার অবর্তমানে আমরা কেউ ভালো নাই, কিন্তু তোমাকে একটু বেশি চিন্তিত লাগে দেখতে। একলা একলা এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ভাই। রৌনক ভাই উঠলে দেখবা উনি আকাশপুরে হলেও আপাকে ঠিক খুঁজে আনবে। কয়েকটা দিন তারপর দেখবা আপা ফিরে আসছে। রৌনক ভাই ঠিক আপাকে খুঁজে আনবে। লিখনের মুখে কথা জোগায় না দুই ভাইয়ের মাঝে। যতটুকু দ্রুত ছিল লিখন বড় করে কদম ফেলে সেটুকু অতিক্রম করে ছোট ভাইকে জড়িয়ে ধরে। ওদের দুই ভাইয়ের সম্পর্ক স্বাভাবিক হলেও এভাবে আচমকা জড়িয়ে ধরা হয় না দুজনার। লিখনের এভাবে জড়িয়ে ধরা চয়ন আরো নিশ্চিত হয় কিছু একটা ঠিক নেই, কিন্তু এক্ষুনি সে ভাইকে প্রেশার দেয় না কিছু বলতে। এমনিতেই ওরা প্রত্যেকে মনে মনে অসুখী। হৃদয়ের খুব কাছের কাউকে হারিয়ে ওরা কেউ ভালো নেই।
রৌনকের মুখোমুখি বসে আছে তানভীর। ঠিক মুখোমুখি নয়, বরং বলা যায় পাশেই বসে আছে, বাম পাশে চেয়ার টেনে। রৌনকের বেডের পায়ের কাছটায় দাঁড়িয়ে আছে লাবিব। জ্ঞান ফেরার পর রৌনক লাবিবকে বলেছিল বাসায় গিয়ে বিশ্রাম করতে। একটানা হাসপাতালে থাকার ধকল লাবিবের চোখ মুখে স্পষ্ট, কিন্তু এই বিষয়ে লাবিব অনড়। অবশ্য তার কথাও যৌক্তিক। রৌনকের অ্যাক্সিডেন্টের পর থেকে এক মুহূর্তের জন্যেও হাসপাতাল ছেড়ে রৌনককে ছেড়ে কোথাও যায়নি সে। এমনকি ডাক্তার যখন জানিয়েছে রৌনক সাময়িক কোমায় আছে, তার জ্ঞান কখন ফিরবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, সেই খবর শোনার পরেও রৌনককে ফেলে কোথাও যায়নি সে। একটা মুহূর্ত কাটিয়েছে হাসপাতালের করিডোরে। আচমকা সে বাসায় চলে গেলে সেটা অবশ্যই সবার দৃষ্টি কাড়বে। কেউ না কেউ অবশ্যই সন্দেহ করবে। কাউকে কোনো ধরনের সন্দেহের সুযোগ দিতে চায় না সে। তাছাড়া বিশ্রাম হচ্ছে না এমনটাও নয়, হাসপাতালে থাকলেও ভিআইপি কেবিনে থাকছে। বেড না হলেও আরামদায়ক নরম কাউচে দিব্যি ঘুমাচ্ছে। সবার চোখকে ফাঁকি দিয়ে প্রতি বেলায় ভালো খাবার আসছে। সবাই জানে রৌনক এখনো কোমায় আছে, অথচ তার অ্যাক্সিডেন্টের 3 সপ্তাহ পেরিয়ে গেছে। এর মধ্যে 2 দিন দিলারা জামান এসেছিলেন হাসপাতালে। প্রথম দিন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, রোগীর ক্ষতি হতে পারে এই বাহানায়। প্রথম দিন দিলারা জামান কোনো ধরনের উচ্চবাচ্য করেননি। ডাক্তারের কথা মেনে নিয়ে দরজার বাইরে থেকে ঘুমন্ত ছেলের মুখ দেখে ফিরে গেছেন। কিন্তু দ্বিতীয় দিন এসেছিলেন সাবার জন্য। আচমকাই একদিন সাবা এসে উপস্থিত হয় কাউকে আগাম কোনো খবর না দিয়ে। ভাগ্যিস ওই সময়টা রৌনক ঘুমিয়েছিল। সাবাকে হাজার বলেও ডাক্তারের কথা শুনতে নারাজ সে। ভেতরে সে যাবেই, এমনকি দিলারা জামানকেও ফোন করে হাসপাতালে আসতে বাধ্য করে। কারো কোনো কথা শুনতে অবাধ্য সাবার বেহায়াপনার চূড়ান্ত হলে লাবিবের ইশারায় ডাক্তার কেবল 5 মিনিটের জন্য দেখা করার অনুমতি দেয়। সত্যি সত্যি 5 মিনিটের বেশি থাকতে দেয়া হয় না ওদের। এই দুটো দিনই ডাক্তার কড়া করে বলেও দেয় এত লোক অ্যালাউ করা যাবে না, রোগী বিশেষ কেয়ারে আছে। এই সময় কাউকে ভেতরে যেতে দেওয়ার অনুমতি দেওয়ার ফলাফল খারাপ হবার সম্ভাবনা বেশি। ভাগ্যিস ডাক্তারের বলা কথার পিঠে সাবা বা দিলারা জামান দুজনের একজনও প্রশ্ন তোলেন না। অন্যথায় ব্যাখ্যা করতে বসলে আরো জটিল কিছু বলতে হবে ডাক্তার, যা আপাতত এড়িয়ে যেতে চান। সবাই সেই যাত্রায় বেঁচে গেছে। এরপর আর দুজনের একজনও আসেননি। যদিও দিলারা জামান প্রতিদিনই একবার ছেলের মুখটা দেখতে আসতে চান, কিন্তু লাবিব বা তানিয়া বুঝিয়ে বলার পর আসার পরিকল্পনা বাদ দেন। কয়েকটা দিনই দরকার ছিল রৌনকের, ব্যাস কয়েকটা দিন, তাহলেই আর কোনো লুকোচুরির প্রয়োজন হবে না। সেটার সমাপ্তি ঘটেছে আজ। এখন কেমন বোধ করছেন? তানভীরের প্রশ্নে মাথা ঝাঁকায় রৌনক, মুখে বলে একদম সুস্থ আছি। আমার সুস্থ হতে যতটুকু সময় দরকার পেয়েছি। এখান থেকে বেরিয়েই ম্যারাথন দৌড়াতে পারবো। তুমি কাজটা শেষ করতে পারলে আমি হাসপাতাল থেকে ছুটি পাই। মৃদু হাসে তানভীর। আপনার কাজ কি আমি হেলাই করতে পারি বলেন? একেবারে পাকাপোক্তভাবে শেষ করি তবেই এলাম। তানভীর তার প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের করে এগিয়ে দেয় রৌনকের দিকে। সেটা নিয়েই রৌনক জিজ্ঞেস করে, এর ভেতরে সব আছে? আপনি যা ভাবছেন, যতক্ষণে ভাবছেন তার চাইতেও বেশি আছে এখানে। থ্যাংক ইউ তানভীর, তুমি ছাড়া এই বিষয়ে কাউকে ভরসা করতে পারি না আমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলে আমাকে ছোট করবেন না স্যার। আপনি না থাকলেই বরং আমি এতদিন ভেসে যেতাম। আপনি আসেন দেখেই এখন আমার পায়ের নিচের মাটিটা শক্ত, আমি এখনো বেঁচে আছি। তুমি যা করেছো নিজের জোরে করেছো তানভীর, এখানে আমার কোনো ক্রেডিট নেই। আপনি মানবেন না, কিন্তু আমরা জানি আপনি আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন বলেই আমরা আজ সুস্থভাবে বেঁচে আছি। রৌনক মৃদু হাসে, আসলে হাসার চেষ্টা করে। আজকাল আর হাসি পাই না তার। সৌজন্যতার খাতিরে মুখে হাসি ভাব ফোটানোর চেষ্টা বলা যায় আর কি। তানভীর রৌনকের চেয়ে কম করে হলেও বয়সে 6-7 বছরের ছোট হবে। খুব বাজে একটা অবস্থায় পরিচয় হয়েছিল ওদের। রৌনক সেদিন না থাকলে তানভীর হয়তো মরেই যেত। তানভীর একা নয়, ওরা 5 জনের একটা দল। তানভীর সহ ওদের 5 জনকে সেদিন জানে বাঁচিয়েছিল রৌনক। কারখানার কাজ সেরে গাজীপুর থেকে ঢাকা ফিরছিল সে। তিলোত্তমার সাথে বিয়ের কয়েক মাস পরের ঘটনা। বাবার থেকে দায়িত্ব বুঝে নেওয়ার তোড়জোড় তার। দিন রাত এক করে কাজ করছিল।
এই রাত তখন প্রায় 1টার কাছাকাছি হবে বা 12:30 তো হবেই। যদিও পরের দিন সকালে ফিরবার কথা ছিল তার, কিন্তু পরের দিন সকাল 10টা নাগাদ একটা জরুরি মিটিং, যেখানে রৌনকের উপস্থিতি থাকাটা প্রয়োজন। কোম্পানি জয়েন করার পর অনেক প্রজেক্ট হ্যান্ডেল করলেও ওটা অনেক বড় একটা প্রজেক্ট, তাই সেই প্রজেক্ট রিলেটেড সব ছোট থেকে বড় বিষয়ে রৌনকের উপস্থিতি গুরুত্বপূর্ণ। এমনকি সে চায়ও নিজেকে বাবার কাছে আগের চাইতে আরেকটু বেশি ভালো মতো প্রমাণ করতে। সেই দিক থেকে ওই প্রজেক্টটা রৌনকের জন্যে আরও একটা বড় মোক্ষম সুযোগ। ফেরার পথেই হাইওয়েতে আচমকা কয়েকজন পথ আগলে দাঁড়ায় রৌনকের। ড্রাইভার গাড়ি থামাতে চায়নি, ছেলেগুলোর পাশ কেটেই চলে যাচ্ছিল। অন্ধকারের জন্যে ঠিকঠাক কিছু দেখাও যাচ্ছিল না। ছেলেগুলোকে খানিকটা অতিক্রম করে যাবার পর রৌনক নিজেই ড্রাইভারকে বলে গাড়ি থামাতে। ড্রাইভার আপত্তি প্রকাশ করে বলে, তুমি গাড়ি থামাও, আমি দেখছি। গাড়ি থামাও রশিদ। বাধ্য হয়ে গাড়ি থামায় রশিদ। ছেলেগুলোকে অনেকটা অতিক্রম করে গিয়ে গাড়ি থামায় সে। গাড়ি থেকে নেমে যাবার আগে রৌনক রশিদকে জানায়, তুমি গাড়িটা নিয়ে দূরেই দাঁড়াও। যদি টের পাও খারাপ কিছু, তাহলে গাড়ি টান দিয়ে বেরিয়ে যেও। তুমি আবার জন্য অপেক্ষা করে নিজের বিপদ রেখে এনো না। গাড়ি টান দিয়ে পরে না হয় পুলিশে ফোন দিও। অবশ্যই যাবে, আমি অর্ডার করেছি, তাই যাবে। যা বললাম তাই করো, আর সব ঠিক থাকলে আমি ফোন করব তোমায়। এছাড়া পেছনে এসো না। রশিদকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে পড়ে রৌনক। কেবল যাবার সময় তার মানিব্যাগে থাকা ক্যাশগুলো কোর্টের বুক পকেটে নিয়ে বাকি কার্ড ও গুরুত্বপূর্ণ জিনিস সহ মানিব্যাগটা ল্যাপটপের ব্যাগে রেখে নেমে যায় সে। পেছনের দরজাটা লাগিয়ে দেওয়ার আগে রৌনক আরও বলে, গাড়িটা টান দিয়ে আর একটু সামনে চলে যাও। তুমি ভুলেও পেছনে এসো না। রশিদ আর কিছু বলার বা রৌনককে বাধা দেওয়ার সুযোগ পায় না। সে কিছু বলে তার আগেই রৌনক পেছনের দরজাটা লাগিয়ে দিয়ে পেছনের দিকে হাঁটা ধরে। পেছনে ফেলে আসা ছেলেগুলোর দুজন গাড়ি থেকে রৌনককে নামতে দেখে এদিকেই এগিয়ে আসছে। পেছনে রৌনকের আদেশ মতো রশিদ গাড়িটা টান দিয়ে আরও খানিকটা সামনে চলে যায়। তবে রৌনককে আসন্ন বিপদের মুখে ফেলে পালিয়ে যাবে না সে কোনোভাবেই। অবস্থা বেগতিক দেখলে তৎক্ষণাৎই বড় সাহেবকে ফোন করবে, সেই মানসিক প্রস্তুতি এই অল্প সময়ের মধ্যে নিয়ে ফেলেছে রশিদ। সেই সঙ্গে পুলিশকেও জানাবে। পরে বড় সাহেবকে জানানোর জন্য রৌনক যদি তাকে চাকরিচ্যুত করে, তাতেও রশিদের কোনো আফসোস থাকবে না। কেবল ড্রাইভার বলে গাড়ি চালানোটাই রশিদের দায়িত্ব নয়, নিজের মালিকের নিরাপত্তার খেয়াল রাখাও তার দায়িত্বের মধ্যে পড়ে। রৌনক কিছুটা এগিয়ে যাওয়ার পরে তার দিকে এগিয়ে আসা ছেলে দুটোর মুখোমুখি হয় সে। তৎক্ষণাৎই অনুনয়ের সুরে ছেলে দুটো বলে, আমাদের হেল্প করুন প্লিজ। কি হয়েছে তোমাদের? আমাদের বন্ধুকে বাঁচান দয়া করে। কি হয়েছে? ওদের দুজনের একজন ভয় বিস্তৃত কাপা কণ্ঠে বলে, আমার বন্ধুর গুলি লেগেছে। গুলি? অবাক হয় রৌনক, তবে সে বুঝতে পারে এটা অবাক হওয়ার সময় নয়। অবস্থা কতখানি গুরুতর সেটা দেখা প্রয়োজন। ছেলে দুটোকে তাগাদা দিয়ে রৌনক বলে, চলো তো দেখি আগে কি অবস্থা। ওরা তিনজনেই দ্রুত পায়ে এগিয়ে যায়। আরও দুজন রাস্তার ধারে রক্তে মাখামাখি হওয়া এক যুবককে নিয়ে বসে আছে। ছেলেটার পায়ে গুলি লেগেছে, এখনো পুরোপুরি জ্ঞান হারায়নি। একজন গুলি লাগা পায়ের সেখানটায় গুলি লেগেছে, সেই জায়গাটা নিজের গায়ের শার্ট খুলে চেপে ধরেছে, যেন অতিরিক্ত রক্তক্ষরণ না হয়। বেশি রক্তক্ষরণ হলে বিপদ বাড়বে। আর একজন কোলের উপর মাথা চেপে রেখেছে, কথা বলছে না, যেন কথা বলছে, যেন জ্ঞান না হারায়। এই সময় জ্ঞান হারানোটা ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এগিয়ে এসে অবস্থা দেখে রৌনক বলে, ওকে তো এক্ষুনি হাসপাতালে নেওয়া দরকার। তোমরা ওকে হাসপাতালে না নিয়ে এখানে কিসের জন্য অপেক্ষা করছো? আমাদের একটু হেল্প করেন প্লিজ। আরে আমি তো ডাক্তার না যে হেল্প করব। ওকে হাসপাতালে নিয়ে লাগবে। দাঁড়াও, অ্যাম্বুলেন্স ডাকি। অ্যাম্বুলেন্সের কথা শুনে গুলি লাগা ছেলেটা বাদে বাকি চারজনেরই মুখের রং পাল্টে গেছে। একজন রৌনককে বাধা দিয়ে বলে, অ্যাম্বুলেন্স ডাকবেন না প্লিজ। রৌনকের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। অ্যাম্বুলেন্স ডাকবো না মানে? অ্যাম্বুলেন্স না আসলে ছেলেটা মরে যাবে। ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নিলে পুলিশ জেনে যাবে। পুলিশকে তো জানাতেই হবে।
গুলি খেয়েছে, পুলিশকে জানাতে হবে না? এটা তো এমনিও পুলিশ কেস। পুলিশ জানলে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে মানে? তোমাদের ধরে নিয়ে যাবে কেন? ওরা চারজনে একে অপরের মুখ দেখাদেখি করে। তারপর একজন আমতা আমতা করে বলে, ওর গায়ে পুলিশের গুলি লেগেছে, পুলিশ আমাদের খুঁজতেছে। রৌনকের কপালের ভাঁজ আরো গভীর হয়। যে দুজন দাঁড়িয়ে ছিল ওরা এবারে রৌনকের পায়ের কাছে বসে পড়ে, তার পা ছড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে, আমাদের বন্ধুটাকে বাঁচান স্যার, আমরা জীবনে কোনো খারাপ কাজ করব না, প্রয়োজনে রিক্সা চালাবো, তবুও কোনো খারাপ কাজ করব না। এবারের মতো আমাদের সাহায্য করুন, একটা সুযোগ দিন স্যার। রৌনক বুঝতে পারে ঘটনা জটিল, কিন্তু সেই ঘটনা কি সেটা এক্ষুনি জানতে বসলে গুলি লাগা ছেলেটার বিপদ বাড়বে। হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। রৌনক দ্রুত চিন্তা করে কি করা যায়। সঙ্গে সঙ্গেই ফোন লাগাই সাদমানকে। এমন বিপদে যদি কেউ কোনো প্রশ্ন না করে তাকে হেল্প করতে পারে সেটা একমাত্র সাদমান। তৎক্ষণাৎই সাদমানকে ফোন দিয়ে সব ব্যবস্থা করে রৌনক। সাদমানের বড় ভাই সাবিত পেশায় ডাক্তার। এই মুহূর্তে যদি কেউ তার হেল্প করতে পারে সেটা একমাত্র সাবিত। রাশিদকে ফোন লাগায় গাড়ি নিয়ে আসতে। রৌনকের গাড়িতেই পেছনে ওরা চার বন্ধু চাপাচাপি করে বসে নিজেদের কোলের উপর আহত বন্ধুকে নিয়ে নেয়। রৌনক সামনের প্যাসেঞ্জার সিটে বসে রাশিদকে জিজ্ঞেস করে, আমাদের কি গ্যাস নেওয়ার দরকার আছে? নাসূচক মাথা ঝাঁকায় রশিদ। রৌনক বলে, তাহলে জোরে একটা টান দাও, সময় কম, যত জলদি সম্ভব পৌঁছাতে হবে, দেরি হলেই বিপদ। রৌনকের আদেশ মতো গাড়ি ছুটায় রশিদ। অনেক কিছু জানার আছে রৌনকের, কিন্তু এখন নষ্ট করার মতো সময় নেই। আপাতত একটা যান বাছুক, পরে সব জানা যাবে। সাদমানের বড় ভাই সাবিতের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, যেটার 50% পার্টনার রৌনকও। ওখানে কোনো অপারেশন হয় না যদিও, তবুও বিশেষ সুবিধার জন্য কিছু ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এর ব্যবহার হয় না। আপাতত কেউ যেন কিছু জানতে না পারে, সেজন্য ওই ডায়াগনস্টিক সেন্টারই ভরসা। গলিটা হাঁটু থেকে সামান্য নিচে লেগেছে, গুরুতর কিছু হয়নি, কেবল দেরি হওয়ার ফলে রক্তক্ষরণ হয়েছে কিছুটা বেশি, এই যায়। গুলি বের করে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিসিন দিয়ে দেয় সাবিত। রক্তের গ্রুপ এ পজিটিভ হওয়ায় খুব একটা ঝামেলা পোহাতে হয় না রক্ত জোগাড় করতে। এমনকি প্রথম ব্যাগ রক্ত রশিদই দিয়েছে। সাবিত জানিয়েছে 3 ব্যাগ রক্ত হলেই হবে। ছেলেটার বন্ধুরা জানিয়েছে বাকি 2 ব্যাগ ওরা ব্যবস্থা করে ফেলতে পারবে। তবে রৌনক ওদের সতর্ক করে দিয়েছে এই ঘটনা যেন ভুলেও কেউ জানতে না পারে। গুলি লাগা ছেলেটার নাম তানভীর। বাকিরা একে একে রাব্বি, পাপ্পি, মিলন ও ইমন। ডায়াগনস্টিক সেন্টারের উপরেই ফ্লোরেই একটা ফ্ল্যাট আছে, যেটা বিশেষ প্রয়োজনে রৌনক, সাদমান ও সাবিত ব্যবহার করে থাকে। বলাই বাহুল্য, সাবিতই ব্যবহার করে তার গার্লফ্রেন্ডের সাথে কোয়ালিটি সময় কাটাতে। আর এই গোপন তথ্যটা রৌনক ও সাদমান জানে। এখানেই সাবিত ধরা ছোট ভাই ও তার বন্ধুর কাছে, তাই ওদের বিপদ আপদে তাকে সঙ্গে দিতে হয়। যদিও অন্যায়কে প্রশ্রয় দিবে না, সেটা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে সে। তানভীরের জ্ঞান ফেরা পর্যন্ত ওদের চারজনকে ওই ফ্ল্যাটেই থাকতে দেওয়া হয়েছে। ওরা ওখানে এক প্রকার বন্দি থাকবে। তানভীরের জ্ঞান ফেরার পর সব শুনবে রৌনক। সব শোনার পর সিদ্ধান্ত নিবে এদের নিয়ে কি করা যায়। বাকি চারজন রৌনককে কথাও দিয়েছে সে সব শোনার পর যা সিদ্ধান্ত নিবে ওরা মাথা পেতে নিবে সেটা। শাস্তি দিতে চাইলেও ওদের আপত্তি নেই। সাবিত জানিয়েছে একটা লম্বা ঘুম দিয়েই উঠে পড়বে তানভীর, হয়তো সকালেই জ্ঞান ফিরবে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে পরের দিন দুপুর নাগাদ জ্ঞান ফিরে তানভীরের। তখন রৌনক উপস্থিত ছিল না, সকালে মিটিং ছিল তার, তাই খুব ভোরে বেরিয়ে গেছে সে। পেছনে রেখে গেছে সাদমানকে। সাদমানের ফোন পেয়েই মিটিং শেষ করে সোজা ডায়াগনস্টিক সেন্টারে এসে উপস্থিত হয় রৌনক। তারপর ওদের মুখেই সম্পূর্ণ ঘটনা শুনেছে। প্রথম রৌনকের সঙ্গে সাদমান, সাবিত উপস্থিত ছিল। ওদের কাছ থেকে শোনা ঘটনাটা এমন, ওরা 5 জনই স্কুল জীবন থেকে একসাথে আছে। ওরা প্রত্যেকেই অসচ্ছল পরিবারের ছেলে। তবে সবচাইতে খারাপ অবস্থা তানভীরের। ওর বাবা একমাত্র উপার্জনের উৎস ওদের পরিবারে। পড়ালেখাটা নামেই করছে বলা যায়। যাদের পেটে খাবার জোটে না ঠিকঠাক, তারা ভালো লেখাপড়ার জোগাড় দিবে কোথা থেকে? আচমকা মাস 6 আগে তানভীরের বাবা একদিন
একদিন মাঝরাতে হার্ট অ্যাটাক করে বড় ধরনের। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কোথায় পাবে সে এত টাকা? তখন ইমনের বুদ্ধিতেই ওদের এলাকার এক সুদখোরের থেকে 5 লাখ টাকা নেয় তানভীর। আসল ফেরত দেওয়া পর্যন্ত প্রতি মাসে মোটা অঙ্ক সুদ দিতে হবে। ওই মুহূর্তেই বাবাকে বাঁচানো ছাড়া আর কিচ্ছু মাথায় ছিল না তানভীরের। তাই খুব একটা চিন্তা ভাবনা না করেই টাকা নিয়ে নেয় সে। ওর বাবা এখন বিছানায় পড়া, শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। তানভীর যেমন তেমন করে বন্ধুদের সাহায্য নিয়ে প্রথম 2 মাস সুদের টাকা দিলেও এরপর আর দিতে পারে না। বাবার ঔষধের টাকা, সংসার খরচ, আবার সুদের টাকা, কোনো দিকেই কুল করতে পারে না। যার থেকে টাকা নিয়েছে ওরা প্রতিনিয়ত প্রেসার দিতে থাকে, টাকা ওদের দিতেই হবে। পরপর 2 মাস টাকা না দিতে পারায় ওরা একদিন বাসায় চলে আসে। ঘরে তানভীরের অসুস্থ বাবা, মা ও ছোট 2 বোন। ছোট বললেও একদম ছোট নয়, একজন কলেজে পড়ে আর একজন 8ম শ্রেণীতে। ভয় পেয়ে যায় তানভীর। ওরা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে গেছে টাকা না দিলে ফলাফল ভালো হবে না। বন্ধুটোর জন্য ভয় লাগে তানভীরের, কি করবে বুঝতে পারে না। বন্ধুদের জানালে পরে বাপ্পি বলে যার থেকে টাকা নিয়েছে তার সাথে দেখা করে সব বুঝিয়ে বলতে। সব শুনলে নিশ্চয়ই বুঝবে। সেই মোতাবেকই 5 জনই গিয়ে উপস্থিত হয় রাব্বানির কাছে। ওদের এলাকায় নামকরা সুদখোর রাব্বানি, এমনকি ওর একটা ছোটখাটো চক্রও আছে মাদকের, সাপ্লায়ার বলা যায় ওকে। এসব লোকেরা কখনো অন্যদের দারিদ্রতার দুঃখে ভরা গল্প শুনে ভোলে না। ওদের কেবল টাকা চাই, টাকা ছাড়া এরা কিছুই বোঝে না। তবে তানভীরের সব কথা শুনে রাব্বানি ওদের অফার দেয়, ওর কিছু মাল যদি ওরা এনে দিতে পারে তাহলে তানভীরের সম্পূর্ণ টাকাটাই সে মাফ করে দিবে। প্রয়োজনে ওকে আরো 50,000 টাকা বাড়তি দিবে কাজটা করে দেওয়ার জন্য, সেই সঙ্গে আসল সুদ সব মাপ। এমন অফার শুনে চোখ চকচক করে ওঠে তানভীরের। পাশ থেকে রাব্বি জানতে চায় কিসের মাল, কি এনে দিতে হবে। তখনই রাব্বানি জানায় গাজীপুর থেকে 50 লাখ টাকার ইয়াবা এনে দিতে হবে ওদের। যদি পুলিশের কাছে ধরা না পড়ে কাজটা করে দিতে পারে তাহলে সব টাকা মাফ করে দিবে সে। অফার শুনে রাব্বি বলে, আর ধরা পড়ে গেলে? শয়তানি হাসি হেসে রাব্বি বলে, আমার নাম ভুলেও বলা যাবে না, এতেও আমাদেরই লাভ। কেমন? আমি ওই টাকার কথা ভুলে যাব, তোমাদের সাথে আমার কোনো লেনদেন নাই, কখনো ছিলও না। 2 দিক থেকেই তানভীরকে টাকাটা ফেরত দিতে হবে না, তবে ধরা পড়ে গেলে বিশাল বিপদ হয়ে যাবে। তানভীরের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। সব শুনেও কাজটা করতে রাজি হয় তানভীর। ওরা 4 জনেই আপত্তি জানায়। এত বড় একটা রিস্ক ওরা কিছুতেই তানভীরকে নিতে দিবে না। কিন্তু তানভীর তার সিদ্ধান্তে অনড়, এমন সুযোগও আর পাবে না। 4 জন মিলে যখন তানভীরকে ওর সিদ্ধান্ত বদলাতে রাজি করতে পারেনি, তখন ওরা সিদ্ধান্ত নেয় 5 জন একসাথে যাবে। পরিকল্পনা করে কাজ করলে নিশ্চয়ই ধরা না পড়ে কাজটা করতে পারবে। কিন্তু ওদের সুষ্ঠু পরিকল্পনা কোনো কাজে দেয় না, কারণ আসল পরিকল্পনাটা ওরা জানতোই না। রাব্বানি ওদের দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। পুলিশ আগেই জানতো এই চালানটার ব্যাপারে। কোথায় কখন চালানটার আদান প্রদান হবে সব খবর পুলিশের জানাই আছে। রাব্বানি চালাকি করে পুলিশের জানা লোকেশনে ওদের 5 জনকে পাঠিয়ে দেয়, আর অন্যদিকে নিজের লোক পাঠিয়ে চালান দিয়ে নেয়। আর এদিকে পুলিশের কাছে ধরা পড়ে যায় ওরা। সেখান থেকে পালিয়ে আসার সময়ই তানভীরের পায়ে গলিটা লাগে। নিজেদের দোষ স্বীকার করে ওরা রৌনককে কথাও দেয় আর কখনো এমন কিছু করবে না। অনেক চিন্তা ভাবনার পর রৌনক সিদ্ধান্ত নেয় বিষয়টা পুলিশকে জানাবে না। 3 জনই সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। অভাব জিনিসটা এমনই, অভাবে থাকলে আর মানুষের চিন্তা ভাবনা ঠিক থাকে না। তখন কেবল টাকা কিভাবে ইনকাম করবে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। সৎ পথ বা অসৎ পথ আর ম্যাটার করে না। ওরা সুযোগ পেলে একজন হীরের টুকরো হয়ে বেরিয়ে আসবে। সেই দায়িত্বটা রৌনকই নিজের কাঁধে তুলে নেয়। পরবর্তীতে রৌনকের নির্দেশ মতো রাব্বানিও ওর চক্রকে পুলিশে ধরিয়ে দিতে ওরা 5 জন হেল্প করে। ওদের প্রত্যেকের লেখাপড়ার দায়িত্ব রৌনক নিজে বহন করে। এমনকি ওদের পরিবারে কাজ করতে পারবে এমন প্রত্যেকের কাজের ব্যবস্থাও করে দেয়। ওরা 5 জনই ঢাকার ভালো বেসরকারি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছে।
ওই ঘটনার পর এমন হয়েছে, 5 জনই রৌনকের জন্য এক পায়ে জীবন দিতে রাজি, বিশেষ করে তানভীর। রৌনক বললে এক্ষুনি গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ার আগে 2 বার ভাববে না সে। তানভীরের নিজস্ব একটা সার্কেল আছে, বিশাল এক নেটওয়ার্ক। কোথায় কি হচ্ছে সব খবরাখবর তানভীরের গ্রুপটার কাছে আছে। আর যে খবরটা ওরা জানে না, একটু এদিক সেদিক টান দিলেই সেই খবরটাও বের করে ফেলা তানভীরের জন্য আহামরি কোনো ব্যাপার নয়। রৌনকের জন্য একনিষ্ঠভাবে কাজ করে সে। রৌনকের একটা ফোন কলে যথেষ্ট সেজন্য। তানভীর যেখানেই থাকুক তৎক্ষণাৎ হাজির হয়ে যায়। আজ রৌনকের হওয়া অ্যাক্সিডেন্টের পিছনে কে দায়ী সেই খবর নিয়েই এসেছে তানভীর। জ্ঞান ফেরার পর তানভীরকে ফোন করেছে রৌনক সবার আগে। তানভীরের দেওয়া পেন ড্রাইভটা হাতে নিয়ে লাবিবের উদ্দেশ্যে রৌনক বলে, ল্যাপটপটা দাও। লাবিব গিয়ে রুমের অন্য পাশে থাকা কাউচের উপর থেকে ল্যাপটপটা নিয়ে এসে দিলে তানভীর খানিক আমতা আমতা করে বলে, আপনি ফাইলটা খোলার আগে আপনার সঙ্গে কিছু কথা ছিল। রৌনক এক মুহূর্তের জন্য থামে। সাধারণত ইতস্তত করার ছেলে তানভীর নয়। সে ইতস্তত করছে মানে গুরুত্বপূর্ণ কিছু হয়তো লাবিবের সামনে বলতে চাইছে না। তা বুঝতে পেরে রৌনক বলে, লাবিব, তুমি একটু বাইরে যাও, আমি একটু তানভীরের সাথে কথা বলবো। কোনো প্রশ্ন না করে তৎক্ষণাৎ বেরিয়ে যায় লাবিব। সে বেরিয়ে গেলেই তানভীরের দিকে তাকায় রৌনক, জিজ্ঞেস করে, কিছু বলতে চাও? ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তানভীর বলে, ওখানে 2টো ফাইল আছে। আমি জানি আপনি আমাকে নিষেধ করেছিলেন ম্যাডামের খোঁজ করতে, তবু আমি নিজেকে আটকে রাখতে পারিনি স্যার, সরি। ওর কোনো প্রয়োজন নেই তানভীর। প্রয়োজন আছে কি নেই সেটা আপনি বুঝবেন। আমি আমার দায়িত্ব পালন করেছি, বাকিটা আপনার ইচ্ছে। আপনি ফাইলটা খুলে দেখলেই কি দেখবেন। রৌনক আর কিছু বলে না। তানভীর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বলে, আজ আসছি, কোনো প্রয়োজন হলে একটা মেসেজ করে দিবেন, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। নিজে খেয়াল রেখো। ওদের সবাইকে বলো আমার জন্য দুশ্চিন্তা না করতে। আমি ঠিক আছি। আমি ওদের কাউকেই বলিনি আপনার জ্ঞান ফিরছে। আপাতত হয়তো বেশি লোক না জানানোই উচিত হবে। আসছি, খেয়াল রাখবেন নিজের। বেরিয়ে যাবার আগে এগিয়ে এসে রৌনকের কাঁধে আলতো হাত রেখে তানভীর আরো বলে, আমি আপনাকে স্যার ডাকলেও আমার জন্য আপনি বড় ভাইয়ের থেকেও কোনো অংশে কম কিছু না। আমার মতো অনেকের জন্যই আপনি অনেক গুরুত্বপূর্ণ একজন। আপনার সুস্থ থাকা, ভালো থাকা, বেঁচে থাকাটা আপনার জন্য যতখানি গুরুত্বপূর্ণ তার চেয়ে আমাদের জন্য অনেক বেশি জরুরি। কেবল জানে বেঁচে যাওয়াটাই বেঁচে থাকা না, বেঁচে থাকার জন্য ভালো থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। নিজের জন্য না হলেও আমাদের জন্য অন্তত ভালো থাকবেন প্লিজ। রৌনক কেবল মাথা ঝাঁকায়। সে জানে ওরা আসলেই প্রত্যেকে তার জন্য পাগল। এই ছেলেগুলোর জন্য বিশেষ কিছুই করেনি সে, তবুও এরা মাথায় করে রাখে তাকে। তার একটা আদেশ জীবন দিয়ে হলেও রাখবে এরা। এদের জন্য এতখানি প্রিয় রৌনক। তানভীর দরজার দিকে এগোলে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখে সে। 2টো ফাইল পেন ড্রাইভটাই। একটা মেসেজ চিত্রলেখা রৌনক জামান নামে, কিন্তু সেই ফাইলটাকে পুরোপুরি উপেক্ষা করে অন্য ফাইলটাই ক্লিক করে রৌনক। এই মুহূর্তে নিজের ফোকাস অন্যদিকে ঘোরাতে চায় না সে। অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ তার হাতে রয়েছে। তার চারিদিকে প্রকাশ্যে ঘুরে বেড়ানো এই শত্রুকে সময় থাকতে উপড়ে ফেলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। তানভীরকে বেরিয়ে আসতে দেখে এগিয়ে গিয়ে তাকে বিদায় জানিয়ে কেবিনে প্রবেশ করে লাবিব। রৌনকের কাছাকাছি এগিয়ে এসে জিজ্ঞেস করে, এখন আমাদের করণীয় কি? সবাইকে জানিয়ে দাও কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে আমার। সবগুলো চ্যানেলের হেডলাইন হোক। বাগে ফোন করে বলে দাও সবাই আমাকে দেখতে আসতে চাইলে কাউকে বাধা দিও না আপাতত। ঠিক আছে। লাবিবকে নির্দেশ দিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে আবারও মনোনিবেশ করে রৌনক। এবারে খেলাটা জমবে। বারবার ঘুঘু ধান খেয়ে গেছে, এবারে সে বুঝবে ধান চুরি করার আসল মজাটা কোথায়। আরো 2টো দিন রৌনককে হাসপাতালে থাকতে হয়েছে, যদিও সে থাকতে চায়নি, কিন্তু ডাক্তারের দেওয়া যুক্তির কাছে তার আর বলার কিছু ছিল না। এমন গুরুতর আহত রোগী যে 3 সপ্তাহ কোমায় ছিল, তার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তাকে রিলিজ করে দিলে ব্যাপারটা সন্দেহজনক হয়ে দাঁড়াবে। রৌনকের জ্ঞান ফেরার খবর মিডিয়াকে জানানোর 1 ঘন্টার মাথায় রৌনকের ডাক্তারকে মিডিয়া ফেস করতে হয়েছে। তার অবস্থা সম্পর্কে ব্রিফ করতে হয়েছে। দিলারা জামান, জাহানারা, সাবা ও তার পরিবারের সবাই এসে হাসপাতাল মাথায় তুলে নিয়েছিল।
লিখন ফোন করেছিল লাবিবকে চারু আর খালাকে নিয়ে হাসপাতালে আসবে কিনা। রৌনকের জ্ঞান ফিরেছে শোনার পর থেকে চারু আগের চাইতে আরো বেশি অস্থির হয়ে গেছে তার সঙ্গে দেখা করবে বলে, কিন্তু রৌনকের আদেশে লাবিব নিষেধ করে দিয়েছে ওদের হাসপাতালে আসতে। ওদের কারো আসার প্রয়োজন নেই বলে জানিয়েছে। রৌনকের এমন আপত্তি মুখে প্রকাশ না করলেও মনে মনে আহত হয়েছে চারু। ভাবতে বাধ্য হয়েছে ওর বোনের চলে যাওয়াই কি এমন মুখ ফিরিয়ে নেওয়ার কারণ। রৌনক কি আসলেই মুখ ফিরিয়ে নিয়েছে? লাবিব গেছে রৌনকের রিলিজ পেপার তৈরি করতে। সে কেবিন থেকে বেরিয়ে যেতেই রৌনকের ফোনটা বেজে ওঠে। মিলন ফোন করেছে। রৌনক জানে কেন এই সময় মিলন ফোন করেছে। কলটা রিসিভ করে ফোন কানে নিতেই লাইনের অন্য পাশ থেকে মিলন বলে, স্যার। শুনছি, বলো। কাজ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ মিলন। মেন শট নট স্যার, এনিথিং অফ ইউ। আপনি নিজেই খেয়াল রাখুন। টেক কেয়ার, রাখছি। বেশি কথা না বলে ফোন ছাড়ে রৌনক। কনফার্মেশন যা পাবার তা সে পেয়ে গেছে। লাবিব যাবার আগে তার পোশাক দিয়ে গেছে তৈরি হয়ে নিতে। ফোন ছেড়েই তৈরি হয়ে নেয় সে। তৈরি হয়ে বাথরুম থেকে বের হতেই দেখে রিপা দাঁড়িয়ে। রৌনকের হাতে থাকা রুমালে হাত মুছতে মুছতে সে বলে, আরে রিপা যে, কখন এলে? মাত্রই এলাম ভাইরা। কষ্ট করে হাসপাতালে এলে কেন? আমি বাসায় যাচ্ছি। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে ভাইয়া, এগুলো হয়তো বাসায় বলতে পারবো না, তাই বাধ্য হয়ে হাসপাতালে আসলাম। না শুনেই রৌনক আন্দাজ করতে পারে রিপা কোন বিষয়ে কথা বলতে চাইছে। আন্দাজ করেই বলে, তোমার জরুরি কথাটা কি কয়েকটা দিন অপেক্ষা করতে পারবে রিপা? না ভাইয়া, এই কথাগুলোর সাথে আমার জীবনটাও জড়িয়ে আছে। সেটা কি রকম? লিখন কিছু বলেছে তোমায়? রৌনকের মুখে লিখনের নাম শুনে খানিকটা ভরকে যায় রিপা। বুঝতে চেষ্টা করে রৌনক কি কোনোভাবে লিখন আর ওর সম্পর্কের কথা জানে। কে বলেছে তাকে? লিখন নিজেই নাকি চিত্রলেখা আপা, ভাবে রিপা। তবে ওকে খুব একটা ভাবতে হয় না। রৌনক নিজেই বলে, দেখো রিপা, তোমাকে আমি ছোট বোনের মতো জানি। আর লিখনের সাথে আমার কি সম্পর্ক সেটা তো তুমি জানোই। আমার ছোট ভাই বোনগুলোর জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটুকু খবর তো আমাকে রাখতেই হয়, তাই না বলো? সামান্য মাথা ঝাঁকায় রিপা। রৌনক নিজেই জিজ্ঞেস করে, আমাকে বের হতে হবে, বলো তোমার জরুরি কথাটা কি? সামান্য আমতা আমতা করে রিপা বলে, আমার কাছে শিরোল প্রমাণ নেই, কিন্তু আমার মনে হয় চিত্রলেখা আপার এভাবে গায়েব হয়ে যাওয়ার পেছনে আমার বোনই দায়ী। সাবা? হ্যাঁ। সাবাকে কেন দায়ী মনে হচ্ছে তোমার? শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি। আমার বোন আপনার জন্য অবসেসড ভাইয়া। যে কোনো মূল্যে ওর আপনাকেই চাই। সেজন্যই আপার বড় ধরনের কোনো ক্ষতি করার আগেই দুবারও ভাববে না সে। এতদিন আপার কি অবস্থায় আছে কে জানে। রিপাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, তুমি এত ভেবো না তো রিপা, এসব তোমার না ভাবলেও চলবে। চিত্রলেখার চলে যাওয়ার পেছনে অন্য কেউ যতখানি দায়ী ততখানি ও নিজেও দায়ী। আপা কিভাবে? তোমাকে যদি কেউ লিখনের জীবনের হুমকি দিয়ে ওর জীবন থেকে সরে দাঁড়াতে বলে, তাহলে তুমি কি করবে? লিখনকে ছেড়ে দিয়ে চলে যাবে, নাকি ওর পাশে থেকে ওকে রক্ষা করার চেষ্টা করবে? ছেড়ে যাবে কখনো লিখনকে? দ্রুত মাথা ঝাঁকায় রিপা, মুখে বলে, কখনো নয় ভাইয়া। অথচ দেখো, যেই দায়ী হয়ে থাকুক না কেন, যত বড় সমস্যাই হয়ে থাকুক, চিত্রলেখা সেটা আমাকে না জানিয়ে সলিউশন বের করার চেষ্টা না করে আমাকে ছেড়ে চলে গেল। ওর জন্য আমার পাশে থাকা চাইতে আমাকে ছেড়ে চলে যাওয়াটা সহজ, তাই সে সেটাই করেছে। ভাইয়া বাদ দাও রিপা, থাকো নিজের মতো। আমার জরুরি কিছু কাজ আছে, বের হতে হবে। রৌনক রিপাকে পাশ কেটে বেরিয়ে যাবার জন্যে পা বাড়ালে রিপা বলে, আপা ভালো আছে তো রনক ভাই? রিপার প্রশ্নের জবাব দেয় না রৌনক, ওকে পাশ কেটে বেরিয়ে যায়। রৌনক সামনের প্যাসেঞ্জার সিটে উঠে বসতে ড্রাইভিং সিটে বসে থাকা লাবিব জিজ্ঞেস করে, কোথায় যাব? খালাকে দেখতে যাব। সম্মতিতে মাথা ঝাঁকিয়ে গাড়ি স্টার্ট দেয় লাবিব। রৌনকের এত বছরের পুরনো বিশ্বস্ত ড্রাইভার রশিদ সেদিনের অ্যাক্সিডেন্টে স্পটেই মারা গেছে। এখনো পর্যন্ত তার জন্য নতুন ড্রাইভার রাখা হয়নি, তাই আপাতত লাবিবই এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে।
এত বড় একটা ঘটনার পর এক্ষুনি চট করে কাউকে ভরসা করা যাচ্ছে না। অনেক দেখে শুনে বুঝে তারপর নতুন ড্রাইভার হায়ার করা হবে। খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর রৌনক জিজ্ঞেস করে, রশিদের বাসার সবাই ভালো আছে তো? ওদের কি লাগবে না লাগবে খোঁজ রাখছো তো? আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদিকটা সামলে নিচ্ছি, ওরা সবাই ভালো আছে। একদিন গিয়ে রশিদের ছেলে মেয়ে দুটোকে দেখে আসবো, তুমি আমার সাথে যেও। জি। মাথা ঝাঁকাই লাবিব। লাবিব বুঝে রশিদের মৃত্যুটা রৌনককে খানিকটা নাড়িয়ে দিয়েছে। সেদিন সে নিজেও মরে যেতে পারত, এই কথাটা ভাবাই তাকে। রৌনক না বললেও লাবিব এসব বোঝে। চারু খালা দুজনেই ঘরে। খালার শরীরটা ভালো নেই, আগের রাত থেকে প্রেশারটা একটু হাই। রৌনক সরাসরি খালার ঘরেই এসেছে। অসুস্থ মানুষকে অহেতুক বিছানা থেকে টেনে তুলে কষ্ট দিতে চায় না সে। খালার পাশে বসে থেকে চোখে তন্দ্রা মতো লেগে এসেছিল চারুর, তাই রৌনকের ঘরে প্রবেশটা ঠিক টের পায়নি ও। যতক্ষণে কারো উপস্থিতি টের পেয়েছে ততক্ষণে রৌনক এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়িয়েছে। আচমকা চোখ মেলে রৌনককে দেখে ভূত দেখার মতো কিছুক্ষণ তবদা খেয়ে তাকিয়ে রইল কেবল। ঠিক দেখছে না ভুল সেটা বোঝার জন্যে হাতে চোখ ডলে চোখ লেগে থাকা ঘুম নামানোর চেষ্টা করে। কয়েক সেকেন্ড সময় লাগে চারুর বুঝতে সত্যি সত্যি রৌনক এসেছে। দাঁড়িয়েই থাকবে নাকি একটু জড়িয়েও ধরবে? রৌনকের কথায় যেন চারুর তন্দ্রা কাটে। ঝট করেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে জড়িয়ে ধরে ও, সেই সঙ্গে ভেউ ভেউ করে কেঁদে ফেলে। এই মুহূর্তে চারু কেন কাঁদছে তাও নিজেও জানে না। হাত বাড়িয়ে চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে রৌনক বলে, খেদো না চারু, আর খেদো না, এবারে সব ঠিক হয়ে যাবে, আমি চলে এসেছি তো, আর খেদো না। চারুর কান্নার গতি বাড়ে, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেও পারে না। কান্নার মাঝে হিচকি তুলে বলে, আপাকে এনে দেন, আমার আপাকে এনে দেন, আপাকে এনে দেন। রৌনক মুখে কিছু বলে না, কেবল আলতো স্নেহ ভরা স্পর্শে চারুর মাথায় হাত বুলিয়ে দেয়, ওকে শান্ত করার চেষ্টা করে। ততক্ষণে চারুর কান্নার শব্দে খালার ঘুম ভেঙে গেছে। লেখন, চয়ন ও লাবিব বাইরের ঘর থেকে এগিয়ে এসে এই ঘরের দুয়ারে দাঁড়িয়েছে। ছোট বোনের চোখে পানি দেখে ভাইয়েদের চোখে ভিজে উঠেছে। রৌনকের ছলছল করা চোখ জোড়া হয়তো ওরা দেখলো বা দেখলো না, কেউ দেখে ফেলার আগেই দ্রুত পলক ফেলে নিজেকে সামলে নেয় সে। তার ভেঙে পড়ার সময় এটা নয়। এতগুলো মানুষ তো তাকেই সামাল দিতে হবে। রৌনক জানে এরা সবাই এক অদৃশ্য আশা নিয়ে তার দিকেই তাকিয়ে আছে, তার ভরসায় অপেক্ষা করে রয়েছে চিত্রলেখার ফিরে আসার। রৌনক জানে এরা সবাই বিশ্বাস করে সে ঠিক ঠিক চিত্রলেখাকে ফিরিয়ে আনবে, কিন্তু সত্যি কি সে ফিরিয়ে আনবে চিত্রলেখাকে? রৌনকের বুক থেকে মুখ তুলে কান্নার ভেজা চোখ মুখ নিয়ে চারু জিজ্ঞেস করে, আপাকে এনে দিবেন? দিব, এনে দিব। সত্যি? সত্যি এনে দেবো, এই কথা দিচ্ছি তোমাকে ছুঁয়ে। রৌনকের থেকে আশা পেয়েও চারুর কান্না বন্ধ হওয়ার বদলে আরো বাড়ে। চারু জানে না ওর কেন এত কান্না পাচ্ছে, কান্না থামতেই চাইছে না। এই কান্না দুঃখের না সুখের বুঝতে পারছে না চারু, ওর শুধু কান্নাই পাচ্ছে। রৌনক বসে আছে তার গাজীপুরের গোডাউনের ভেতর। সে বসে আছে চেয়ারে, তার পেছনেই এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে লাবিব, তানভীর, রাব্বি, শাওন, ইমন, মিলন। রৌনকের বরাবরই সামনে আরেকটা চেয়ারে বসে আছে সালমান রহমান, তবে সে রৌনকের মতো স্বাভাবিকভাবে বসা নেই, তাকে চেয়ারটার সাথে বেঁধে রাখা হয়েছে। এতক্ষণ জ্ঞান ছিল না তার। আজ সকালবেলায় প্যান প্যাসিফিকে মিটিং শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গেই একদল মুখোশ পরা লোক তাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে এসেছে। লোকগুলোর একজন বলেছিল তাকে চুপচাপ বসে থাকতে, কথা শুনলে তাকে কোনো ধরনের আঘাত করা হবে না, কিন্তু সালমান রহমান ধস্তাধস্তি করার চেষ্টা করলে বাধ্য হয়েই তাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়েছিল। তারপর থেকে আর জ্ঞান নেই সালমানের। তাকে কোথায় আনা হয়েছে, কেন আনা হয়েছে কিছুই সে জানে না। গোডাউনের যে ঘরটায় সালমানকে রাখা হয়েছে সেই ঘরের লোহার দরজাটা খোলা ও লাগানোর শব্দ হলে রৌনক বাদে অন্যরা সবাই পেছনে ফিরে তাকায় একবার। পেছন থেকে এগিয়ে এসে রৌনকের পাশে দাঁড়ায় চঞ্চল। সালমানের দিকে এক পলক তাকিয়ে রৌনকের মুখের দিকে তাকায় সে, বলে, এই তেলাপোকার জন্য আপনি কষ্ট করতে গেলেন কেন? এর জন্য তো
আমার একটা অর্ডারই যথেষ্ট ছিল, নাকি আজকাল আর আমাকে ভরসা করা যাচ্ছে না? কেমন কেমন করে যেন হাসে রৌনক। সাখাওয়াতের দিকে তাকিয়েই বলে, তেমন কিছু নয়, আমি জানি ওর জন্য তুমি যথেষ্ট, কিন্তু কিছু কিছু হিসাব থাকে বুঝলে, সেসব নিজের বুঝে নেওয়াটাই ভালো। ব্যবসা যেমন কেবল এমপ্লয়ি দিয়েই হয় না, নিজেকেও নজরে রাখতে হয়। জীবনের অন্য 8-10টা হিসেবের ক্ষেত্রেও তাই। আপনি ভাই পাক্কা ব্যবসায়ী মানুষ, হিসাবের বাইরে এক পাত্তাও ফেলেন না। চঞ্চল ঢাকার শহরের আন্ডারওয়ার্ল্ডের পরিচিত নাম, পরিচিত মুখ, যদিও সবার সঙ্গে দেখা দেয় না চঞ্চল। আজকাল অবশ্য নিজের হাতে কোনো কাজও করে না, তবে সবার ক্ষেত্রে তার হিসাব এক নয়। রৌনক জামান নামক মানুষটার এক কথায় নিজের হাতে 100 লাশ ফালানোর আগে 2 বার ভাববে না সে। তাই তো রৌনকের একটা ফোন কল পাবার কয়েক ঘন্টায় সাখাওয়াতের তুলে নিয়ে এসেছে চঞ্চলের লোকেরা বিনা প্রশ্নে। দীর্ঘ সময় অচেতন থাকার পর এতক্ষণে জ্ঞান ফিরেছে সালমানের। নড়াচড়ার শব্দ পেয়ে সামনের দিকে তাকায় সবাই। অনেকক্ষণ বাসা থেকে অবস্থায় একদিকে কাত করে থাকায় কাঁধ ধরে এসেছে রহমানের। জ্ঞান ফিরতেই টের পাই পেছনে হাত বাঁধা রয়েছে তার। বুঝতে পেরেই হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তা বিফলে যায়। ডোন্ট টায়ার্ড ইয়োরসেলফ মিস্টার রহমান। জ্ঞান ফিরেই আচমকা নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করায় সালমান খেয়ালই করেনি তার থেকে কয়েক হাত দূরত্বে কেউ আছে। অবশ্য রুমটাই পরিপূর্ণ আলোর ব্যবস্থাও নেই। সব মিলিয়ে প্যানিক হয়ে গিয়েছে সে। মুখ তুলে রৌনককে দেখেই সালমান চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য ফাক ইজ দিস? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রৌনক। 2 কদম সামনের দিকে এগিয়ে এসে বলে, ডোন্ট শাউট মিস্টার রহমান, এখানে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। ইনফ্যাক্ট এই ঘরের বাইরে আপনার গলার আওয়াজও যাবে না। আমাকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে? সালমানের প্রশ্নে হেসে দেয় রৌনক। অদ্ভুত হেসে বলে, আপনি খুব ভালো করেই জানেন সালমান সাহেব আপনাকে কেন এখানে এভাবে বেঁধে রাখা হয়েছে। প্রত্যেক পাপই নিজের পাপ সম্পর্কে অবগত থাকে। আপনিও নিশ্চয়ই নিজের পাপ সম্পর্কে অবগত আছেন। রৌনকের কথা শুনে সালমান রহমানের চেহারার রঙই বদলে যায় সঙ্গে সঙ্গেই। আচমকা সাপ দেখলে যেমন মানুষের চেহারা সাদা হয়ে যায়, অনেকটা তেমনই দেখাচ্ছে এই মুহূর্তে সালমানকে। সালমান রহমান শাপলা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের মালিক। সালমান রহমান রৌনকের বড় ভাই রাদিনের বয়সী। ব্যক্তিগত জীবনে ক্ষমতা ও স্বার্থান্বেষী মানুষ সালমান। টাকার জন্য সব করতে পারে সে। এমনকি এক্সপোর্ট ইম্পোর্টের নামে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নানা রকম চোরা কারবারির বিশাল চক্র আছে তার। এবং কি সেটা কেবল দেশেই সীমাবদ্ধ নেই। এমন কোনো নেশাদ্রব্য বাদ নেই যেটার রকেট নেই রহমানের। জামান গ্রুপ অফ কোম্পানির একটি হচ্ছে জামান এক্সপোর্ট ও ইম্পোর্ট। সালমান রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী রৌনকের কারণে বিগত কয়েক মাসে সালমানের বেশ কিছু বড় বড় কাজে ব্যাঘাত ঘটেছে। এমনকি রৌনকের কারণেই সালমানের লক্ষ লক্ষ টাকার মাদক পুলিশেরা ধরে ফেলতে পেরেছে। কোটি কোটি টাকার লোকসান গুনতে হয়েছে সালমান রহমানকে। সেই রেস ধরেই রৌনকের অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল। যে ড্রাইভারকে দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল তাকেও মেরে ফেলা হয়েছে যেন কোনো প্রমাণ না থাকে। কিন্তু এতেও বিশেষ লাভ হয়নি। সালমান রহমানই যে রৌনকের অ্যাক্সিডেন্টের জন্য দায়িত্ব, সে তথ্য বের করতে 48 ঘন্টাও সময় লাগেনি রৌনকের। লিভ মি। সালমানের চিৎকারে ভ্রু উঁচু করে তার দিকে অদ্ভুত চাহনিতে তাকায় রৌনক। তারপর বলে, আমাকে নিজের শত্রু বানানোর আগে 10 বার ভাবা উচিত ছিল। বাবার থেকে বিজনেসটা একটু ভালো মতোই শিখেছি আমি। বাবা বলতেন শত্রুকে কখনো সেকেন্ড চান্স দিতে নেই। সেকেন্ড চান্স দিলে সে আবারও আমাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি সেই ভুলটা করছি না। পেছন থেকে এগিয়ে এসে চঞ্চল রৌনকের পাশে দাঁড়িয়ে বলে, অহেতুক আপনি নিজের হাত নোংরা করবেন না। এখন থেকে বাকিটা আমি সামলে নিচ্ছি। এই কিটটাকে শেষ করতে চাও তো? জরুরি কাজ আছে আপনার, আপনি সেগুলো সামলে নিন। একে আমি দেখছি। ইউ নো ইউ ক্যান ট্রাস্ট মি। আই ডু চঞ্চল, আই ডু ট্রাস্ট ইউ। পেছন ঘুরে বেরিয়ে যাওয়ার আগে সালমানের দিকে তাকিয়ে রৌনক আরো বলে, গুড বাই মিস্টার রহমান। আর চিন্তার কারণ নেই, আপনার ওয়াইফ ছেলে মেয়ে যেন ভালো থাকে সেই দায়িত্ব আমি নিজে নিলাম।
ওরা ভালো থাকবে, আমি কথা দিচ্ছি। আর দাঁড়ায় না রৌনক, বেরিয়ে পড়ে। তার পেছন পেছন লাবিব, তানভীর, রাব্বি, মিলন, শাওন, ইমনও বেরিয়ে যায়। বাকিদের বিদায় জানিয়ে রৌনক প্যাসেঞ্জার সিটে উঠে বসলে ড্রাইভিং সিটে বসে থাকা লাবিব জিজ্ঞেস করে, বাসায় যাবেন? লাবিবের দিকে তাকায় না রৌনক, সামনের দিকে তাকিয়ে থেকেই বলে, না, অফিসে যাব। 1 সপ্তাহ হয়ে গেল আপনি হাসপাতাল থেকে এসেছেন, একবারের জন্য বাসায় যাননি। এমন চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। একটু বিশ্রাম দরকার আপনার। আমার কাজ এখনো শেষ হয়নি লাবিব, গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এগুলো শেষ না করা পর্যন্ত বিশ্রাম করতে পারবো না আমি। লাবিব আরো কিছু বলার জন্যে মুখ খুললেও তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রৌনক বলে, প্লিজ লাবিব, আপাতত আমাকে কিছু বলো না, আর কয়েকটা দিন মাত্র। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দেয় লাবিব। এই মুহূর্তে রৌনককে কিছু বলে যে বিশেষ কাজ হবে না তা সে খুব ভালো করেই জানে, তাই তার বৃথা চেষ্টাও করে না। রৌনক নিজেকে কাজে ব্যস্ত করে রেখেছে। হাসপাতালের থেকে রিলিজ হয়ে আসার পর এখনো পর্যন্ত বাসায় যায়নি সে। হয়তো বাসায় যায়নি বলেই এখনো পর্যন্ত নিজেকে ধরে রাখতে পেরেছে, নয়তো প্রিয়তমা বিহীন ওই শূন্য ঘরটা তাকে কামড়ে খেয়ে ফেলতো। চিত্রলেখা জীবনে আসার পর রৌনক ভেবেছিল যতদিন সে বেঁচে থাকবে ততদিন এই জীবনে তাকে আর কখনো একটি মুহূর্ত নিঃসঙ্গ কাটাতে হবে না। কিন্তু ভুল, সব ভুল। জীবন কখনো আমাদের পরিকল্পনা মাফিক চলে না, সেটাই আবার প্রমাণ পেয়েছে রৌনক নিজের জীবন দিয়ে। তিলোত্তমা চলে যাবার পর জীবনটাকে দুর্বিষহ লাগলেও মরে যেতে ইচ্ছে করেনি কখনো রৌনকের। কিন্তু যেই মুহূর্ত থেকে সে শুনেছে চিত্রলেখা তাকে ছেড়ে চলে গেছে, ঠিক সেই মুহূর্ত থেকে বেঁচে থাকাটা একটা কঠিন কার্য ব্যতীত আর কিছুই মনে হয় না তার কাছে। ভালোবাসাবিহীন, ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা যায় নাকি? এমন জীবন চাই না রৌনকের। চলেই যখন যাবে তাহলে কি দরকার ছিল চিত্রলেখার তার জীবনে আসার? প্রতি মুহূর্ত নিজেকে এই প্রশ্নটাই করে রৌনক। এক একটা নিঃশ্বাস, এক একটা মুহূর্ত কেবল কঠিন থেকে কঠিন লাগে। এই অস্বস্তি, এই অস্থিরতা, এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি চাই তার। কিচ্ছু না, কেবল চিত্রলেখাকে চাই। চিত্রলেখা ব্যতীত আর কিচ্ছু চাই না। চিত্রলেখাকে ছাড়া বাঁচতেও চায় না সে। বেঁচে থাকতে হলে চিত্রলেখাকে তার লাগবেই। রৌনক তার সামনে থাকা ফাইলে মুখ গুজে বসে থাকলেও তার মন মস্তিষ্ক কোনোটাই এখানে উপস্থিত নেই। কেউ একজন যে তার কেবিনে প্রবেশ করেছে সেটা টের পেলেও চোখ তুলে সেদিকে তাকানোর ইচ্ছে বা আগ্রহ কোনোটাই হচ্ছে না তার। এসব কি হচ্ছে রৌনক? নিজের মায়ের বাজখাই কণ্ঠে প্রশ্ন শুনে অনিচ্ছায় চোখ তুলে তাকায় রৌনক। দিলারা জামানের চোখ মুখে উদ্বেগ, কিন্তু রৌনক বরাবরই শান্ত, বলা উচিত বাড়াবাড়ি রকমের শান্ত। রৌনকের মতো মানুষের এমন শান্ত থাকাটাও জানান দেয়, এই শান্ত থাকাটা কোনো বিশাল তুফানের আগমনী বার্তার জানান দিচ্ছে। জবাব দিচ্ছিস না কেন? জোরে একটা নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে বসে রৌনক। টেবিলের উপর থাকা পানির গ্লাসটা সামনের দিকে এগিয়ে দিয়ে বলে, বসো, পানিটা খেয়ে ঠান্ডা হও, তারপর কথা বলি। ঠান্ডা হয়ে কথা বলি মানে? প্লিজ মা। ছেলের কণ্ঠে অনুরোধ শুনতে পেয়ে এই মুহূর্তে উচ্চবাচ্য না করে ঠান্ডা হয়ে বসার সিদ্ধান্ত নেন দিলারা জামান। এক্ষুনি ছেলের সঙ্গে অহেতুক রাগারাগি করে উনি যে কারণে এসেছেন সেটা নষ্ট করতে চান না। দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছেন আজ তিনি। এক, ছেলেকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছেন, আর দুই, সাবার সঙ্গে রৌনকের বিয়েটা এবারে পাকাপোক্ত করার একটা ফোন দিয়েও মনে মনে এঁটে ফেলেছেন। ঠান্ডা মাথায় কাজটা সারতে হবে। গরম হয়ে গেলেই বরং সব পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তিনি চান না কোনোভাবেই। রৌনকের মুখোমুখি একটা চেয়ার টেনে বসেন দিলারা জামান। ছেলের এগিয়ে দেওয়া পানির গ্লাসটা তুলে নিয়ে কয়েক ঢোক পানিও পান করেন। গ্লাসটা নামিয়ে রাখলে রৌনক জিজ্ঞেস করে, কফি বলি তোমার জন্য? দিলারা জামান না করতে চান, কিন্তু করেন না। আপাতত ছেলের তককে তককে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই শান্ত ভঙ্গিতেই বলেন, আমার একার জন্য কেন বলবি, তোর জন্য বল। আজকাল কফি ভালো লাগে না আমার, চায়ের নেশাটাও আরো গাঢ় হয়েছে। তাহলে চাই বল, চা খাই মা ছেলে। তুমি খাও, তোমার জন্য বলি।
অফিসের এই হালকা লিকারের চা আমার মুখে রুচে না। চায়ের কথা বলতে বলতেই চিত্রলেখার হাতে বানানো চায়ের স্বাদ সজীব হয় রৌনকের স্মৃতিতে। সেই স্বাদ এখনো স্পষ্ট তার স্মৃতির পাতায়। দিলারা জামান কিছু বলতে নিয়েও বলেন না, মুখের কথা মুখেই রেখে দেন। রৌনক ইন্টারকমে চা বলে দেয়। চায়ের কথা বলে রিসিভার নামিয়ে রেখে মায়ের দিকে তাকিয়ে বলে, একটু রেস্ট করো, চা আসুক, চাটা খাও, ততক্ষণে আমি হাতের এই সামান্য কাজটুকু শেষ করি। তোমার চা খাওয়া হয়ে গেলে পরে না হয় কথা বলবো। কাজ ঝুলিয়ে রেখে কথা বলে কোনোটাই ঠিকঠাক হবে না। এবারেও আপত্তি করতে নিয়েও আপত্তি করেন না দিলারা জামান। কথায় আছে, ঠেকা চার তাকেই নত হতে হয়, তাই ছেলের কথাই মেনে নেন তিনি। রৌনক হাতের ফাইলটায় মনোনিবেশ করে। ফাইলটা চেক করে স্বাক্ষর করে দিয়ে মায়ের সঙ্গে কথা বলেই অফিস থেকে বেরিয়ে পড়বে সে। অফিসে সাফোকেশন লাগছে তার, মনে হচ্ছে যে কোনো সময় দম বন্ধ হয়ে যাবে তার। বুকের ভিতরটা কেমন ভার হয়ে আছে। ছেলেকে নিজ কাজে মনোযোগ দিতে দেখে সামনে থাকা পানির গ্লাসটা আবার হাতে তুলে নিয়ে কয়েক চুমুক পানি পান করে। অজানা কারণেই বারবার গলা শুকিয়ে আসছে দিলারা জামানের। পানি পান করার ফাঁকে হ্যান্ড পার্স থেকে মোবাইল ফোনটা বের করে চেক করে নেন। সাবার বেশ কিছু মিসড কল দেখা যাচ্ছে কল লগে। মেসেজও করেছে, কিন্তু আপাতত মেসেজগুলো চেক করেন না। সাবাকে এমনিতে ভালো লাগলেও ওর এত তাড়া দেওয়াটা মাঝে মধ্যেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় দিলারা জামানের। তবুও সেসব বিরক্তিকে পাত্তা দেন না তিনি। ফোনটা ব্যাগে রেখে দিয়ে মুখ তুলে আবারও ছেলের দিকে তাকান। কর্মে ব্যস্ত ছেলের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। হয়তো ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের বাবার কথা মনে পড়ছে, হয়তো অতীত ভাবনায় বিফোর হয়েছেন, হয়তো কারো কথা মনে পড়ছে। চায়ের কাপে একটা চুমুক দিয়েই মুখ কেমন তেতো হয়ে গেছে দিলারা জামানের। এমন চা খাওয়ার থেকে চা না খাওয়াই হয়তো ভালো ছিল। জিহ্বার সাথে সাথে মেজাজটাও খানিকটা তেতো হয়ে গেছে। কাপটা নামিয়ে রেখে আবারও দু চুমুক পানি খেয়ে নিয়ে মুখের তেতো মোছার চেষ্টা করেন। কাপের চা কাপেই রয়ে যায়। ছেলের দৃষ্টি আকর্ষণ করতে গলা খাকারি দিয়ে কাশেন দিলারা জামান। মায়ের কাশির শব্দ পেয়ে মুখ তুলে তাকায় রৌনক। এতক্ষণে ফাইলটা চেক করা হয়ে গেছে তার। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, চা খাওয়া শেষ? ওই হলো। আচ্ছা, আমি সাইনটা করে দিলে আমারও শেষ। বলতে বলতেই পেন হোল্ডার থেকে কলম নিয়ে খসখস করে কাগজে কলম ঘষে স্বাক্ষরটা করে দেয়। স্বাক্ষর করে বেল চেপে দিতেই কয়েক সেকেন্ডের মাথায় কেবিনের দরজা খুলে লাবিব জিজ্ঞেস করে, ডেকেছিলেন আমায়? ফাইলটা ভাঁজ করে এগিয়ে ধরে বলে, এটা নিয়ে যাও। এগিয়ে এসে ফাইলটা নেয় লাবিব। বেরিয়ে যাবার আগে রৌনক চোখের ইশারায় কিছু বলে লাবিবকে, যার বিপরীতে মাথা ঝাঁকিয়ে বেরিয়ে যায় সে। লাবিব বেরিয়ে গেলে পরে সোজা হয়ে মায়ের দিকে হয়ে মুখোমুখি বসে টেবিলে হাত তুলে বসে রৌনক। 2 মুহূর্ত সময় নিয়ে ধাতস্থ হওয়ার চেষ্টা করে রৌনক বলে, এবার বলো, কি বলছিলে? যদিও এসেই চিৎকার চেঁচামেচি করে অফিস মাথায় তোলার ইচ্ছে ছিল দিলারা জামানের, কিন্তু এখন সেও পরিকল্পনা বাদ দিয়ে ভীষণ শান্ত কণ্ঠে মমতা জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করেন, এসব কি করছিস তুই? কি করেছি আমি? বাসায় আসছিস না কেন? এভাবে কতদিন বাইরে বাইরে থাকবি? এভাবে হয় না বাবা। কি হয় না মা? এভাবে জীবন চলে না। তাহলে কি করতে বলছো আমাকে? আবার শুরু করবি? আমি সাবার সঙ্গে তোর বিয়ে দিব। আগেই আমার কথা শুনলে এমন দিন দেখাও লাগতো না। মায়ের কথা শুনে সামান্য মেকি হাসে রৌনক। তা দেখে অবাক কণ্ঠে দিলারা জামান জিজ্ঞেস করেন, হাসছিস কেন? তুমি শুরু থেকে এটা চাইতে, তাই না? আমি সবসময় তোর ভালো চেয়েছি শুধু। তোমার সত্যি মনে হয় এসবে আমার ভালো হবে? আমি ভালো থাকবো? অবশ্যই ভালো থাকবি। মা কখনো সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত নেয় না। আমি শুধু তোর ভালো চাই। চাই তুই সুখে থাক, শান্তিতে থাক, সবার সাথে তুই ভালো থাকবি। মাথা ঝাঁকায় রৌনক। মাথা ঝাঁকিয়ে বলে, আমার ভালো চাও বলেই কি চিত্রলেখাকে বাধ্য করলে যেন ও আমায় ছেড়ে চলে যায়? এত ভালো চাও তুমি আমার? এত বেশি ভালো চাও যে আমি যাকে ভালোবাসি তাকে আমায় ছেড়ে যেতে বাধ্য করলে? এই তোমার ভালো চাওয়া? এটাকে ভালো চাওয়া বলে?
আচমকা ছেলের এমন প্রশ্নে থতমত খেয়ে যান দিলারা জামান। কয়েক মুহূর্তের জন্য চোখ মুখের রং বদলে গেলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে জিজ্ঞেস করেন, কি বলতে চাইছিস এসব? তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? তোমরা সবাই আমাকে এত বোকা কেন ভাবো বলো তো? ভাই যাই ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, তার ধারণা, তার অনৈতিক কর্মকাণ্ডের কথা কেউ জানতে পারবে না, এমনকি আমিও না। আবার তুমিও ওই কাজ করছো। তোমরা সবাই এত বোকা ভাবো কেন আমায় বলো তো? তোমাদের সত্যি মনে হয় আমি এত বোকা? চোখ কান বন্ধ করে চলি আমি, এমনটা ভাবো তোমরা? তুই ভুল ভাবছিস, এসব তোর ভুল ধারণা বাবা। ও রিয়েলি? কি করেছো বলো তো? এবারে যে টাকা অফার করোনি সেটা আমি শিওর, কারণ তোমার দেয়া কোটি টাকার চেকটা আগে রিফিউজ করে দিয়েছিল। আমার চিত্রলেখা লোভী নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। তো এবারে কি এমন বললে যা শুনে পালিয়ে গেল আমার চন্দ্রলেখা, আমাকে কিছু না জানিয়ে? দিলারা জামান জবাব দিতে পারেন না, কথা কুলায় না ওনার মুখে। মাথার ভেতর সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে যেন। এসেছিল কি করতে আর এসব কি হচ্ছে? এমন তো হবার কথা ছিল না, তাহলে এমন হচ্ছে কেন? সব তো ঠিকঠাকই চলছিল, তাহলে এমন তালগোল পাকিয়ে সব ঝট লেগে যাচ্ছে কেন? এক মুহূর্ত চিন্তা ভাবনা করে রৌনক আরো বলে, টাকা দিয়ে যাকে আমার জীবন থেকে সরাতে পারোনি তাকে নিশ্চয়ই ভয় দেখিয়েছ। কিসের ভয় দেখালে বলো তো? আমাকে মেরে ফেলবে এমন ভয় নিশ্চয়ই দেখাওনি, কারণ নিজের সন্তানকে মারার কথা নিশ্চয়ই তুমি তুলবে না। তাহলে কি বলে ভয় দেখালে যা শুনে আমার চিত্রলেখা হাওয়া হয়ে গেল? লেট মি গেস, বাই এনি চান্স তুমি কি চিত্রলেখাকে বলে দিয়েছ আমি আমার বাবার সন্তান নই, আমি তোমার অবৈধ সন্তান? রৌনক, ডোন্ট শাউট মা। চিৎকার করলেই সত্য কখনো মিথ্যে হয়ে যায় না, সেটা তুমি নিজেও খুব ভালো করেই জানো। তোমার চিৎকারে আমার জীবনের সবচাইতে বড় সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। দিস ইজ দ্য রিয়ালিটি এন্ড আই অ্যাকসেপ্ট দ্যাট। 2 সেকেন্ড চুপ করে থেকে রৌনক আরো বলে, আমার জন্মের সত্যিটা শুনে আমাকে ছেড়ে চলে যাওয়ার মতো মেয়ে চিত্রলেখা নয়, এর বাইরেও কিছু আছে, তাই না? কি বলে ভয় দেখালে বলো তো? এক মুহূর্ত চুপ থেকে রৌনক বলে, একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনবে। আবার জ্ঞান ফেরার পর আমি যখন শুনলাম চিত্রলেখা চলে গেছে, ঠিক সেই মুহূর্ত থেকে আমি জানি আমার চিত্রলেখা আমাকে ছেড়ে যায়নি, বরং ওকে বাধ্য করা হয়েছে আমাকে ছেড়ে যেতে। কিন্তু মেলাতে পারছিলাম না কে এবং কি বলে বাধ্য করা হয়েছে ওকে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? তুমি ছাড়া আর কাউকে সন্দেহ হয়নি আমার। আমি জানি আমার জীবন থেকে চিত্রলেখাকে সরাতে তুমি যে কোনো লিমিট ক্রস করতে রাজি। তুমি ঠিক কতখানি সেলফিশ সেটা আমার থেকে কে ভালো জানে বলো? নিজের স্বার্থের আগে আমিও কখনো তোমার আপন ছিলাম না, তোমার নিজের সন্তানও না। দিলারা জামান থম ধরে বসে থাকেন, ঠিক কি বলবেন বা এই মুহূর্তে ওনার কি বলা উচিত বুঝতে পারছেন না। এমন কিছুর মুখোমুখি হওয়ার কথা উনি ভুলেও ভাবেননি। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রৌনক, আরো বলে, এতদিন আমার কেবল সন্দেহ হয়েছিল, আজ তুমি আশায় কনফার্ম হলাম চিত্রলেখা চলে যাওয়ার পেছনের আসল কালপ্রিট তুমি। তোমাকে আজ যেই সঙ্গ দিয়ে থাকুক আসল মাস্টার মাইন্ড তুমি, এটা ক্লিয়ার। তোমার করণীয় তুমি করেছো, এখন আমার দিকেরটাও জেনে রাখো। তুমি বা তোমরা যাই করো না কেন চিত্রলেখাকে আমার থেকে দূরে সরাতে পারবে না। প্রয়োজনে ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, তবুও চিত্রলেখাকে আমি ছাড়ছি না, অন্তত মরার আগ পর্যন্ত নয়। যদি একান্তই চাও ওকে আমার থেকে আলাদা করতে, তাহলে দেখো আমাকে মেরে টেরে ফেলতে পারো কিনা। এছাড়া আর কোনো উপায় দেখছি না আমাদের আলাদা করার। এইসব স্ক্রিচ লাইন বলার বয়স রৌনকের নেই, তাই সে নিজেও জানে। তবুও তার বলা একটা শব্দও ভুল নয়। চিত্রলেখাকে জীবন থাকতে ছাড়তে পারবে না সে। দূরে থাকার অভিমান করলেও এক মুহূর্তের জন্যেও চিত্রলেখাকে নিজের ভাবনা থেকে দূরে রাখতে পারেনি। একবারও ভাবতে পারেনি বাকিটা জীবন সে চিত্রলেখাকে ছাড়া কাটাবে।
তিলোত্তমা চলে যাবার পর এই চিত্রলেখাই তাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে, নিজের জন্যে ভাবতে শিখিয়েছে। তাই এই জীবনটা তার জন্য নতুন করে সাজানো, কোনোভাবে ওই মানুষটাকে ছাড়া থাকতে পারবে না সে, থাকতে চাইও না অবশ্য। রৌনকের শেষ ও একমাত্র ঠিকানা তার চন্দ্রলেখা। সবাই নতুন ভোরের অপেক্ষায় থাকে। একটা নতুন ভোর, একটা নতুন সূর্য নিয়ে আসে সবার জীবন আলোকিত করতে। রৌনকের সেই নতুন সূর্য চাই না, তার চাই চিত্রলেখাকে, কারণ তার চন্দ্রলেখাই তার সব নতুনের, সব ভালোর, সব আলোর উৎস। চন্দ্রলেখা ব্যতীত তার জীবনটা নিকোষ কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আর চিত্রলেখাবিহীন অন্ধকারে আচ্ছন্ন জীবন তার চাই না। রৌনক আর অপেক্ষা করে না। দিলারা জামানকে নিস্তব্ধ অবস্থায় রেখে বেরিয়ে যায়। পেছনে দিলারা জামান স্তব্ধ অবস্থায় বসে থাকেন। ছেলের বলা কথার পুনরাবৃত্তি ঘটে ওনার মস্তিষ্কের ভেতর। তুমি ঠিক কতখানি সেলফিশ সেটা আমার থেকে কে ভালো জানে বলো? নিজের স্বার্থের আগে আমিও কখনো তোমার আপন ছিলাম না। সারাটা জীবন তিনি যাই করেছেন নিজের জন্য তো করেননি, সব তো ছেলের জন্যই করা। তারপরেও আজ তাকে শুনতে হচ্ছে তিনি সেলফিশ, তাও কিনা যার জন্যে করা, আজ সেই তাকে সেলফিশ বলছে। নিজের সন্তানের ভালো চাওয়াটা কি সেলফিশনেস হতে পারে? যদি হয়ে থাকে তাহলে তাই সই। তিনি সেলফিশ, এটা মেনে নিতে আপত্তি নেই ওনার। তবুও ছেলের ভালো করতে যা করণীয় তা অবশ্যই করবেন তিনি। এতে ছেলে নিজে আপত্তি করলেও তার কিচ্ছু যায় আসে না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।